আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আরো একটি কবিতা, সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতা নিয়ে। আমি কিংবদন্তির কথা বলছি মানে এখানে লিজেন্ডারি কারা, কারা কিংবদন্তি, কে? ওকে, সেই মানুষগুলোর কথা আলোচনা করব। তবে হ্যাঁ, আজকের এই কবিতার লেখক হলো আবু জাফর ওবায়দুল্লাহ, আর এই কবিতাটা ব্যাখ্যা করবেন আমি শরীফ ওবায়দুল্লাহ। তোমরা চিন্তা করছো ভাইয়া নামের এত মিল কিভাবে সম্ভব? আপনাকে কেউ বাবা আর আপনার পোলা নাকি বাপ ছেলের কাহিনী নাকি আজকে? না, ব্যাপারটা এরকম না। এটা নাম মিলে গেছে কিভাবে যায় না। এখন আমরা চলে যাচ্ছি আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার সারাংশটা আগে আলোচনা করি আমি, ভিতরে কি আছে। দেখো, কিংবদন্তি বলতে কাদেরকে বোঝাচ্ছে? যে মানুষগুলো আমাদের কাছে এখনো যুগ যুগ ধরে বেঁচে আছেন, তারাই আমাদের কাছে কিংবদন্তি। কারা? যে মানুষগুলো আমাদের সময় একটা সময়ে তাদেরকে আমরা বলছি কৃতদাসের মতো, তাদেরকে এই কৃতদাসের মতো মানুষদেরকে রাখা হয়েছে। কিংবদন্তি কারা? যারা ছিলেন কৃষক শ্রেণীর মানুষ, যে কৃষকরা আমাদের ফসল উৎপাদন করেছেন এবং যে জমিতে ফসল হচ্ছে না সেই জমিতে তারা সেটা কর্ষণ করে করে ফসল উৎপাদন করছেন। আমাদের কাছে কিংবদন্তি হলো তারাই। কবি এখানে আবু জাফর ওবায়দুল্লাহ বলছেন যে এই কিংবদন্তি তারাই যারা কবিতা শুনতে জানে, যারা কবিতার সাথে ভালোবাসা সম্পর্ক আছে, তারাই কিংবদন্তি। হ্যাঁ, যে কবিতা শুনতে জানে না সে কখনো মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আর যে কবিতা শুনতে জানে না সে কখনো আহ, মাছের সাথে খেলা করতে পারে না, মাছ শিকার করতে পারে না, আবার মাছ ধরে আবার সে মাছ উৎপাদন করা সে এগুলো পারবে না। যে কবিতা শুনতে জানে না সে কখনো নিজেকে যুদ্ধের ময়দানে বা দেশের জন্য নিজেকে যে কোনো সময়ে প্রাণ দিতে পারবে না। যে কবিতা শুনতে চায় না সে কখনো নদীতে ভাসে থাকতে পারবে না। কারণ মনে করো একটা নদী স্রোতের, এই নদী যাচ্ছে স্রোত বয়ে বয়ে, কিন্তু যে কবিতা শুনতে চায় না সে নদীতে স্রোতের মধ্যে ভাসমান থাকতে পারবে না, সে ডুবে যাবে। যে কবিতা শুনতে জানে সে সবসময় এই স্রোত, এই চলমান যে নদী, যে স্রোত, তাকে সে ভাসিয়ে নিয়ে যাবে। তার মানে যে কবিতা শুনতে জানে সেই প্রকৃত কিংবদন্তি। আমি সেই কিংবদন্তির কথা বলছি। যে কবিতা শুনতে জানে সে কখনো সে কখনো সে কখনো অন্য মানুষের উপর বা কারো উপর অত্যাচার করতে পারে না। আমি সেই কিংবদন্তির কথা বলছি, যারা, যে কিংবদন্তিরা যারা সবসময় নিজের ভালোবাসাকে উৎসর্গ করে, নিজের ভালোবাসাকে সবসময় বাদ দিয়ে, মানে নিজের ভালোবাসাকে বাদ দিয়ে দেশের ভালোবাসা বা দেশ বা মমতাকে ভালোবাসার জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। আমি সেই কিংবদন্তির কথা বলছি। আমার কাছে কিংবদন্তি হলো তারাই। আমার কাছে কিংবদন্তি হলো তারাই যারা যে কোনো সময় নিজের থেকে বেশি দেশকে ভালোবাসবে, নিজের থেকে বেশি তারা কৃষিকাজকে ভালোবাসবে, নিজের থেকে বেশি তারা সত্যকে ভালোবাসবে। যেমন যত সত্য কথা বলি, পৃথিবীর মুখ থেকে যত সত্য কথাগুলো বলি, প্রত্যেকটা সত্য কথার এক একটা শব্দ হলো কবিতা। আমার কাছে কবিতা মানে হলো সেটাই। কবি বলছেন যে কবিতা কবিতা মানে হলো সেটাই, যে আমার মায়ের মৃত্যুর বা আমার বোনের মৃত্যুর সংবাদ বা বোনের মৃত্যুর সংবাদ পাওয়ার পরেও আমি আমার দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছি, সে হচ্ছে আমার জন্য কবিতা। এই কবিতাতে কবি আবু জাফর ওবায়দুল্লাহ এরকম কি কবিতা শোনার কথা বলছেন, কিংবদন্তি কারা তাদের কথা বলছেন, এই সমস্ত কথাগুলো আমি আজকে তোমাদেরকে আলোচনা করব লাইন বাই লাইন ব্যাখ্যা করে। তার আগে চলো আমরা দেখে আসি এই আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটা কোথা থেকে আসছে। এই কবিতার উৎস পরিচিতি। কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রচনাটিতে বিষয় ও আঙ্গিগত অভিনবত্ব রয়েছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির ঘোষণা। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে এখানে বাঙালি সংস্কৃতির হাজার বছর ইতিহাস, এই জাতির সংগ্রাম, এই জাতি কিভাবে সংগ্রাম করতে করতে আসছে, তারা কিভাবে কেমন ছিল জাতি, এই সমস্ত কথাগুলো এই কবিতাতে আলোচনা করা হয়েছে। কবিতাটি গদ্য ছন্দে রচিত, আর প্রচলিত ছন্দের বাইরে গিয়ে এটি প্রাকৃতিক বা স্বাভাবিক ছন্দ রচিত এই কবিতা। আগে আমরা কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা চলে যাব। আর প্রথমে খেয়াল করো, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে রয়েছে পলিমাটির সৌরভ। আমার পূর্বপুরুষ যারা ছিলেন, এই পূর্বপুরুষের হাতের করতলে, হাত যে ছিল তাদের হাতের করতলে ছিল পলিমাটির সৌরভ।
পলিমাটি মানে কি বলতো? যে মাটি সবসময় কোদাল মানে হাতের মুঠোতে, পলিমাটি মানে হলো যে মাটি সবসময় যে কোনো কিছু তৈরি করা যায়। যে এই মাটিটা দিয়ে, ওই পলি মাটি দিয়ে সবকিছু তৈরি করে দেওয়া যায়। পলি মাটি দিয়ে রান্নার চুলা তৈরি করা যায়, পলি মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করা যায় মাটির। পলি মাটি দিয়ে, মানে পলি মাটিটা হলো সবচেয়ে বেশি দামি একটা মাটি। এই জন্য বলছে যে তখনকার সময় তাদের হাতের মুঠোতে ছিল পলি মাটির সৌরভ ছিল, জ্ঞান ছিল। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। মানে মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরছে এখানে। আমাদের পূর্বপুরুষরা তখনকার সময় যারা ছিলেন, বিভিন্ন দেশের মানুষরা, ইংরেজরা, পাকিস্তানিরা, এর আগে আরো অনেকে এসে তাদের উপর অত্যাচারের নিপীড়ন করা হয়েছিল। এজন্য বলা হয়েছে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিলেন। মানে মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। সুতরাং বীরু কাপুরুষের মতো কৃতদাসের উপর ঝাঁপিয়ে পড়ছিলেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন। মানে আমার পূর্বপুরুষরা সবসময় যে পাহাড় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, যে পাহাড় বয়ে যাচ্ছে, যে পাহাড় থেকে মাটি কাটা হচ্ছে সে পাহাড় না, যে পাহাড় সৃষ্টিগতভাবে তৈরি হয়েছে সেই পাহাড়ের কথা বলছিলেন। এবং তিনি তাই না, অরণ্য বানিয়েছে, যে বন বন দেখা, চতুর্দিকে তাকাচ্ছি শুধু বন আর বন দেখতে পাচ্ছি, শুধু এরকম। আর সাপদ মানে হিংস্র প্রাণীর কথা বলছেন। তখন হিংস্র প্রাণীরা অবাধে চলাফেরা করতো, নিজেরা মানুষের ক্ষতি করতো না, এবং চতুর্দিকে বন আর জঙ্গল থাকতো, কেউ বন জঙ্গল কেউ কাটতো না, পরিবেশ এত ভালো ছিল সবসময়। তিনি এই কথাগুলো বলতেন আমার পূর্বপুরুষরা। পতিত জমি আবাদের কথা বলতেন। আমার পূর্বপুরুষরা যে জমি পড়ে থাকতো তারা সবসময় বলতেন যে এই জমিগুলো আবাদ করো, মানে আবাদ মানে চাষাবাদ করো। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আমার পূর্বপুরুষরা সবসময় তারা সৃষ্টির স্রষ্টা অতীত ঐতিহ্যের কথা শোনাতেন। এবং পূর্বপুরুষরা সবসময় মুক্তির সংগ্রাম, মানে কবি ও কবিতা মানে কি বলতো? এটা মানে একটা মুক্তির সংগ্রামের কথা বলতেন। মানে যে মুক্তির আকাঙ্ক্ষা শোনাতেন, এটা কবি এবং কবিতার মধ্যেই একটা মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয়। আমার পূর্বপুরুষরা ঠিক তাই করতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ হলো কবিতা। মানে ইতিবাচক সকল শব্দ জিহ্বায় যে উচ্চারিত হয় সত্য কথাগুলো, প্রতিটা শব্দই হলো এক একটা কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্য দ্বারা হলো কবিতা। মানে যে জমি কর্ষণ করা হয়, এই কর্ষিত জমির প্রতিটি শস্য দ্বারা যে চাষাবাদ করা হয়, এক একটা শস্য দ্বারা যত্ন যে ফলন করা হয়, এই যত্ন দিয়ে যে ফলন করা হয়, প্রত্যেকটা শস্য দ্বারার নাম হলো কবিতা। এবং শুধু তাই না, বলছেন যে কবিতা শুনতে জানে না, এই যে এতক্ষণ ধরে যে কবিতার বর্ণনা দিয়েছে, কবিতা কেমন কি চমৎকার, শস্যদানার মতো কবিতা, তারপরে যে জীব সত্য সত্য হলো কবিতা, এই যে কবিতার কথা বর্ণনা করেছেন, কবিতা মানে হচ্ছে সংগ্রাম, এগুলো কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। মানে কবিতা শুনতে পারলে, সহ্য করতে না পারলে সে সবসময় তার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করবে। সবসময় সে তার কাছে মনে হবে অশান্তি, একটা ঝড় তুফান অশান্তি কাজ করে ভিতরে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। মানে দিগন্ত, সে পৃথিবীর যে অধিকার আছে, সৌন্দর্য মণ্ডিত যে পৃথিবী, এত চমৎকার পৃথিবী, ওটার যে অধিকার সে সেটা থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। মানে যে কবিতা শুনতে জানে না সে সারা জীবন কৃতদাস হয়ে তার বড় হতে হবে। মানে অন্যের প্রভৃত্ববোধ হয়ে সে বড় হতে হবে। সে কখনো অন্যের গোলাম হয়ে সে বড় হতে হবে। সে কখনো নিজে কিছু করতে পারবে না যদি সে কবিতা শুনতে না জানে। এরপর বলছে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। বলছে যে আমি উচ্চারিত সত্যের কথা বলছি। মানে সত্য কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করে আমি সেই সত্য কথা বলছি। দূর থেকে দেখা যায় উনুন, মানে সে যে উনুন মানে চুলা, চুলায় একটা জানালার পাশে একটা চুলায় আগুন ধরছে, চতুর্দিকে অন্ধকার, কিন্তু হঠাৎ করে দূর থেকে তাকিয়ে দেখলাম যে গভীর রাতে একটা জানালার পাশে উনুন মানে আগুন, একটা চুলায় আগুন জ্বলছে, চুলায় আগুন জ্বলছে। একটি উজ্জ্বল জানালার কথা বলছে, মানে একটা চুলায় আগুন জ্বলছে। মানে ব্যাপারটা এরকম যে এটা মুক্তির প্রত্যাশা বা কোনো ধরনের মুক্ত জীবনের প্রত্যাশার সম্ভাবনার কথা বলছে। চতুর্দিকে অন্ধকার, কিন্তু হঠাৎ করে একটা চুলায়, জানালার পাশে একটা আগুন জ্বলছে একটা চুলার মধ্যে। ব্যাপারটা হচ্ছে যে কোনো মুক্তির প্রত্যাশার কথা বলছে, বা কোনো আগামী ভবিষ্যতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার কথা বলছে এখানে। আমি আমার মায়ের কথা বলছি। মানে কবি মায়ের কথার মাধ্যমে প্রকৃতি ও স্বদেশের রূপ ধরেছেন। সে বলছে আমি আমার মায়ের কথা, মানে যে প্রকৃতি এবং স্বদেশের যে ভালোবাসা বা রূপ, এটার কথা সে বর্ণনা করেছেন। তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। আমার মা সবসময় একটা কথা বলতেন যে নদী প্রবহমান, বয়ে যায় বয়ে যায় বয়ে যায়,
সে নদী সবসময় যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যদি সে কবিতা শুনতে জানে। যদি কেউ কবিতা শুনতে না জানে, সে নদীতে ওই যে প্রবাহমান নদী ভাসিয়ে নিচ্ছে, সে যে ভাসতে পারবে না, সে ডুবে যাবে, যদি সে কবিতা শুনতে না জানে। যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যদি সে কবিতা শুনতে না জানে, তাহলে সে মাছের সঙ্গে খেলা করতে জানে না বা খেলা করতে পারে না। মাছের সাথে যে কল্পবিলাসী, মাছ ধরবে, শিকার করবে মাছকে, তারপর মাছ আবার আবার নতুন করে পালাবে, মাছের সাথে কথা বলবে, মাছ বড়শি বাজবে, এগুলো সে পারবে না কবিতা শুনতে না জানলে। যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে শুয়ে গল্প করতে, গান শোনা, মায়ের থেকে ঘুমায় পড়া, এগুলো সে পারবে না। আমি কিংবদন্তির কথা বলছি, মানে কিংবদন্তি শব্দটি এখানে আবারও বলছে ঐতিহ্যের কথা। আমি আমার ঐতিহ্যের কথা বলছি। কি বলছি ঐতিহ্য? আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি। আমি সেই স্নেহের কথা বলছি। বিচলিত স্নেহ মানে হচ্ছে যে স্নেহ মানে রক্তের সম্পর্কে আত্মীয়, মানে রক্তের সম্পর্কে ভালোবাসা, যেমন বাবা মা, যেমন সন্তান, এই টাইপের। ওদের যদি কোনো সমস্যা বা কোনো বিপদে পড়ে, তখন আমরা সবসময় বিচলিত হয়ে যাই, তাই না? এই জন্য বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি, উৎকণ্ঠা যে কথাগুলো যাদের। আমি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, মানে স্বজন হারানোর যে বেদনা, মৃত্যুকে কাছ থেকে দেখা যে মানবিকতা বোধটা, এ বলছে আমি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। যে যে বোন আমার, সে গর্ভবতী ছিল, হঠাৎ করে সে সন্তান সহ সে মারা গেছে, এত কষ্টের একটা মুহূর্তটা, আমি সেই কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যাবে। আমি জানি আমার ভালোবাসাকে আমি ত্যাগ করব, আমার ভালোবাসাকে আমি তুচ্ছ করে দেব, কারণ আমার ভালোবাসার প্রতি যদি আমি আকর্ষণ থাকে, তাকে যদি আমি ছাড়তে না পারি, তখন আমার মা মারা যাবে। মা মানে এখানে দেশের কথা বলছে। আমার দেশ মারা যাবে, আমার দেশ মাতৃকা হারিয়ে ফেলবো আমি, আমার দেশ ধ্বংস হয়ে যাবে যদি আমি আর ভালোবাসাকে তুচ্ছ করে না দেখি। এই জন্য বলছে আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না। যুদ্ধ আসে ভালোবেসে, যুদ্ধটা সবসময় ভালোবেসে আসে একটা দেশে, এবং মায়ের ছেলেরা যুদ্ধে চলে যায় সবাই একসাথে। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না। যদি কবিতা শুনতে না জানে, তাহলে সে সন্তানের জন্য কখনোই মরতে পারবে না। সে ধৈর্য, সে শক্তি, সেই স্পৃহা তার ভিতরে থাকবে না। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না। যে কবিতা শুনতে জানে না, সে বিশাল আকারে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারবে না, কারণ সূর্যের আলোটা সেদিকে তাকিয়ে থাকা তাদের সম্ভব না। যদি সে কবিতা শুনতে জানতো, যদি ধৈর্য থাকতো তার ভিতরে, তাহলে সে তাকিয়ে থাকতে পারতো, তার ভিতরে সেই শক্তি থাকতো। সেই শক্তির কথা এখানে বলছি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, মানে পূর্বজনের সাহসী ও গৌরবোজ্জ্বলময় যে ইতিহাসের কথা এখানে বর্ণনা করছেন, আমি সেই ইতিহাসের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমার পূর্বপুরুষরা রক্ত পিছনে ক্ষত ছিল, কারণ কি জানো? কারণ তিনি কৃতদাস ছিলেন। তখনকার সময় কৃতদাসকে পিছন থেকে মারা হতো, পিছন থেকে মারা হতো, তখন তার দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করতো, তখন পিছন থেকে মারা হতো। তাদের কাজের জন্য পিছন থেকে মারা হতো, অত্যাচার করা হতো তাদেরকে। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে একটা জমি কর্ষণ করবে, চাষাবাদ করবে, ওই জমি থেকে শস্যের যে ফল উৎপাদন হবে, শস্যের ভান্ডার, তাকে সবসময় পুরস্কৃত করবে, তাকে সবসময় সমৃদ্ধ করবে, তাকে সবসময় আরো অনেক বড় হিসেবে তাকে তৈরি করবে সে শস্য ভান্ডার থেকে, যদি সেই জমিটাকে কর্ষণ করে। আবার বলছে যে মৎস্য লালন করে বহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে মৎস্য পালন করবে, চাষ করবে, লালন করবে, মৎস্যকে মাছ শিকার করবে, সবকিছু করবে, মৎস্যের সাথে খেলা করবে, সে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে নদী বয়ে যায়, সৌন্দর্য রাখে, নদীটা আমরা রাখছি, সে নদী আমাকে পুরস্কৃত করবে। নদী থেকে আমি ভালো কিছু পাবো, পুরস্কার পাবো, নতুন কিছু। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। মানে গাভীর পরিচর্যা বলতে বলছে এখানে বোঝাচ্ছে যে প্রাণের এবং প্রাকৃতির যে প্রকৃতি আছে, প্রাণ এবং প্রকৃতির যে পরিচর্যা করবে, আর জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়িত করবে। জননীর আশীর্বাদ হচ্ছে মায়ের যে আশীর্বাদ বা যে ভালোবাসা, সেটা তাকে দীর্ঘায়িত করবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে, মানে যুদ্ধের সংকেত, অনেক পরিশ্রম এবং সৃষ্টির যে উন্মাদনা, লৌহখণ্ডকে প্রজ্বলিত করা মানে বোঝাইছে এখানে লোহাটাকে আগুনের মধ্যে দেওয়ার পরে লোহাটাকে লাল হয়ে যাচ্ছে, মানে যাকে আমরা বলি কামার।
এত পরিশ্রম বা কষ্টে যে কথা বলছে এখানে, এটা সবাই পারবে না, সবার দ্বারা সেটা সম্ভব না। সে অবশ্য তারা কেমন ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে, যে সারাক্ষণ এটাকে কাজ করবে, লোহাটাকে লাল করবে, লোহাটাকে বড় করবে, লোহাটাকে আবার ইস্পাত তৈরি করবে, অস্ত্র তৈরি করবে। এই জন্য বলছে ইস্পাতের তরবারি বানাবে সে, সে তাকে আবার সে ইস্পাতের তরবারি থেকে তাকে সশস্ত্র করবে, অস্ত্র সহ তাকে তৈরি করবে। এবং সেটা সবাই পারবে না, সবাই দ্বারা এই অস্ত্র তৈরি করা সম্ভব না, সবাই দ্বারা এই লোহাটাকে গলিয়ে গলিয়ে অস্ত্র তৈরি করা সম্ভব না। তারা কারা? তারা হচ্ছে দীর্ঘদেহ পুত্রগণ। তারা কারা? দীর্ঘদেহ পুত্রগণ, মানে মায়ের যারা বলিষ্ঠ সন্তান তারাই সেটা করতে পারবে। রাবণের কথা তো এখানে বলছে। আমি তোমাদের বলছি, তোমরা খুব মন দিয়ে শোনো, এতক্ষণ ধরে আমি যা পড়াইছি যা বলছি সবগুলো এক সামারি আবার আবার কবিতায় কিংবদন্তির কথা আবার আবু জাফর ওবায়দুল্লাহ বলছে। কিভাবে বলছে? লাস্ট ফিনিশিংটা কিভাবে দিছে? আমি তোমাদের বলছি, শোনো মন দিয়ে, তোমাদের বলছি। কি বলছে? আমি আমার মায়ের কথা বলছি, আমার বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমার বোন মারা গেছে সেটা কথা বলছি একটু আগে, আমার ভাই যুদ্ধে গেছে সে কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, যে ভালোবাসা যেটা মা সেটা বলছি। আমি আমি কবি এবং কবিতা, আমি পুরো কবিতার ভিতরে কবির কথা বলছি এবং কবিতার কথা বলছি, তাদের সম্পর্কটা কি? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। কবিতা মানে হচ্ছে যে সশস্ত্র সুন্দর যে অনিবার্য নাম হচ্ছে কবিতা, মানে সত্য অবশ্যম্ভাবী এবং সুন্দর প্রতিষ্ঠার সংগ্রামের নাম হলো কবিতা। সত্য অবশ্যম্ভাবী এবং সুন্দর প্রতিষ্ঠার নাম হলো কবিতা। লাস্টে কবিতা সংজ্ঞা দিয়েছে, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত হলো কবিতা। কবিতা হলো স্নিগ্ধা, সুরেলা এবং নান্দনিক হয়। এই জন্য বলছে সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ একসাথে যদি বলি সেটার নাম হচ্ছে কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, মানে আমার জিহ্বা দিয়ে উচ্চারিত প্রতিটি যে মুক্ত শব্দ আছে সেগুলোর নাম হচ্ছে কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধ উচ্চারণের কবিতা, মানে রক্ত জবার প্রতিরোধেই হলো স্বাধীনতা ও মুক্তির অর্জনের পূর্ব শর্ত। কবিতা সবসময় প্রতিবাদ ও মুক্তির কথা বলে থাকে, প্রতিবাদ এবং মুক্তির কথা বলে থাকে কবিতা। এই কবিতার কথা বলছে। আমরা কি তাদের মতো, তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তাদের মতো কবিতার কথা বলতে পারবো? কথাটা কি বলছে? আমরা কি মানুষদের মতো বা তাদের মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আমরা কি তাদের মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ এতক্ষণ ধরে যা বলছে, মানুষগুলোর কথা বলছে, আমরা কি তাদের মতো কবিতার কথা বলতে পারবো? এত এত শক্তিশালী, এত এত স্পৃহা, এত এত প্রতিভা, এত এত পরিশ্রম, এত কিছু বিসর্জন দেওয়া কি সম্ভব? আমরা কি পারবো তাদের মতো? আমরা কি মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারবো এখন? আমাদের কাছে কবি এই দুইটা প্রশ্ন রেখে দিয়েছেন। তোমাদের কাছে আমি এই দুইটা প্রশ্ন পুছে দিলাম, তোমরা কি পারতেছো বা পারবা আসলে? এই কবিতা গুরুত্ব তথ্য বলি। আমি কিংবদন্তির কথা বলছি নামক কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে কবিতাটি। আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থের নাম আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটি উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গের মুক্তির ঘোষণা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার প্রেক্ষাপট বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, সংগ্রাম এবং বিজয়। কবি এই কবিতায় মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার পৌরপরিকভাবে হয়েছেন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে একটি বিশেষ শব্দ, সেটা হচ্ছে কবিতা। কবিতার কবি যে লড়াই করে টিকে থাকার ইতিহাস বর্ণনা করেছেন, বাংলার ভূমিজীবী যে অনার্য যে কৃতদাসের কথা বলছে এখানে। কবির মতে মুক্তির পূর্ব শর্ত হলো যুদ্ধ। যুদ্ধ করে ছিঁড়ে নিয়ে আনতে হয় সবকিছু, যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। এরকম আরো অনেক তথ্যগুলো আছে, তোমরা এই তথ্যগুলো একটু দেখে নিও, দেখে নিও। হ্যাঁ, ভালোবাসা দিলে কে মরে যায় বলো তো? মা মরে যায়। ওকে, লিখিত প্রশ্নের অনুশীলন। আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি কি বুঝিয়ে চেয়েছেন বা বলে কবি কি বুঝাতে চাইছেন, এটা লিখিত প্রশ্ন। তোমরা দেখে নিও, এই প্রশ্নটা উত্তর তোমরা খুঁজে নেবে, এখানে আছে, তাও দেখে নিও। আমরা এখন আমাদের SW বা হোমওয়ার্ক, যেটা সবসময় প্রতিটা ক্লাস শেষে আমরা 10টা কোশ্চেন দিই বাড়ির কাজ, এটা তোমরা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করার জন্য। ওকে, কোশ্চেন নাম্বার 1, জিহ্বায় উচ্চারিত প্রতিটি ড্যাশ হলো কবিতা, মানে প্রতিটি কি বলতো? তোমরা নিজে ঠিক করে ফেলো। শুধু স্থানে কি বসবে? সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হলো কি? কবিতা, সঙ্গীত, নাকি মুক্তি, নাকি স্বাধীনতা? এটা তোমরা এভাবে করে 1 2 3 4 5 6 7 8 9 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন তোমরা অবশ্যই সবাই শেষ করে ফেলবে কোশ্চেনগুলো এবং বাসায় বসে প্র্যাকটিস করবা। কারণ প্রবলেম থাকলে অবশ্যই যে কাজটা করবা সেটা হলো কি, সেটা হলো তোমরা এই কোশ্চেনগুলো বাসায় বসে প্র্যাকটিস করবা। আর একটা জিনিস হচ্ছে যে প্রবলেম থাকলে আমরা তো অবশ্যই তোমাকে সলভ করে দিব। আর আমি আবারও বলছি, এখনও বলছি,
এই কোশ্চেনগুলো সলভ আমরা লাস্ট সবগুলো কবিতার কোশ্চেন সলভ লাস্ট একটা ক্লাসে আমরা সবগুলো সলভ করে দিব এবং ওই ক্লাসে আমরা সৃজনশীল কিভাবে লিখতে হয় এইচএসসিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত কিভাবে লিখতে হয় এই দুইটা জিনিস আমরা আলোচনা করব কবিতা থেকে কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো আশা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই বই শিট পিডিএফ স্লাইড সবগুলো একত্রে কাঁধে নিয়ে সবাই কি করতে হবে পড়ো খালি শুধু পড়ো নট বাহুবালি থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম